পাওয়া যাচ্ছে। সাথে আছেন, ইব্রাহিম ভাই আছেন? ক্লিয়ারলি শোনা যায়? আমি মনে হয় একটু আস্তে শুনতে পাচ্ছি। ইব্রাহিম ভাই আরেকবার একটু বলেন তো। আচ্ছা। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা কি ক্লাস শুরু করব? আপনারা আহ, আমরা ক্লাস শুরু করে দেই। আজকে আমাদের হচ্ছে পড়ার বিষয় কি? আজকে 50তম বিসিএস প্রিলি পাইওনিয়ার ব্যাচের আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি যখন আপনাদের আপনাদের কি এর আগে ক্লাস নিয়েছি না আমি? আচ্ছা, আমার নাম হচ্ছে রাকিব, আমি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এ 41st ব্যাচে। আপনাদের যখন কোনো একটা ব্যাচে আমি আন্তর্জাতিক বিষয়গুলি যখন পড়ানো শুরু করি, তখন বলেছিলাম যে আন্তর্জাতিক বিষয়গুলি আপনার প্রিলির যে মার্কস, প্রিলিতে টোটাল কত মার্কস? 20 মার্কস। এর মধ্যে সবার প্রথম যে 4 মার্কস এর পড়াশোনা করতে হয়, সবচেয়ে ছোট সিলেবাস, সেটা হচ্ছে এইটা, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। তার মানে এটা সবার প্রথম। ঠিক আছে, সবার প্রথমে এই টপিক পড়তে হয়। সো কেন সবার প্রথমে এই টপিক পড়তে বলেছি, কারণ কি? সিলেবাসটা ছোট, সিলেবাস ছোট, এবং এবং কমন পাওয়ার সম্ভাবনা বেশি, কমন পাওয়ার চান্স বেশি। ঠিক আছে। আপনারা এখনো মনে হয় সবাই আসেন নাই, জয়েন করুক একটু আস্তে আস্তে। আমি 1 মিনিট জাস্ট আপনাদের কাছে সময় নিচ্ছি। ওকে, আমরা শুরু করি। সো আমি বলছিলাম যেটা, যে আমাদের প্রিলিতে 20 মার্কসের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকে, এই 20 মার্কসের মধ্যে 4 মার্কস থাকে হচ্ছে এই টপিক থেকে, এবং এই টপিকটা সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট হয়, সিলেবাস ছোট হওয়ার কারণে এখান থেকে কম পড়লেই কি 4 মার্ক পাওয়ার চান্স বেশি। তো আজকে যে টপিকগুলো থাকবে তার মধ্যে রয়েছে কি, পরিবেশগত বিভিন্ন ইস্যু, যেমন ওজোন স্তর ক্ষয়ের কারণ, গ্রিন হাউস গ্যাস, এগুলো, বাস্তু সংস্থান, জলবায়ু, বৈশ্বিক বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবেশ বিষয়ক বিভিন্ন যে সংস্থা রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এবং বিভিন্ন সম্মেলন হয়েছিল, বা এখনো হয়, যেমন COP30 হলো কিছুদিন আগে, কনফারেন্স অফ দ্য পার্টিস। তো এই সম্মেলন এবং সংস্থা পরিবেশ বিষয়ক, এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন কূটনীতির মধ্যে রয়েছে বিভিন্ন চুক্তি এবং প্রোটোকল, এই বিষয়গুলো। ঠিক আছে, এবং পরিবেশগত বিষয়, এই পার্টিকুলার কয়েকটা টপিক পড়লেই দেখবেন যে এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আপনার কমন চলে আসবে। সো আমরা আমাদের মূল আলোচনায় যাই। প্রথমেই আসেন জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনটা কি আসলে, বলেন তো? কোনো একটা অঞ্চলের আবহাওয়ার যত উপাদান আছে সেগুলো কি? জলবায়ু বলতে কি বোঝায় এটা একটু দেখতে হবে। প্রথম হচ্ছে কি, আবহাওয়া ও
জলবায়ুর পার্থক্য, এটা তো বুঝি আমরা, তাই না? আবহাওয়া হয় কি 1 বা 2 দিনের, আর জলবায়ু হয় কি দীর্ঘমেয়াদের। দীর্ঘমেয়াদটা কেমন হতে পারে? 20 থেকে 30 বছরের, বা একজন বলেছেন 30 থেকে 40 বছরের। হ্যাঁ, 30 থেকে 40 বছরের হতে পারে। বোঝা গেছে? তো এই যে জলবায়ুর যে পরিবর্তন কোন একটা অঞ্চলের, এই জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা বড় উপাদান হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। কি বলে? গ্লোবাল ওয়ার্মিং। সো এই গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন এগুলো নিয়ে আমরা এই জায়গায় একটু প্রেডিকশন পড়বো। কি বলবো? বিভিন্ন প্রেডিকশন পড়বো, ভবিষ্যৎবাণী যেটা বলে। যেমন প্রেডিকশন গুলো কিন্তু প্র্যাকটিক্যালি মানে মানে আন্দাজে হয়েছে এরকম না, বিভিন্ন ধরনের রিসার্চ এগুলো করেই তো হয়েছে, তাই না? তো ওয়ার্ল্ড ব্যাংক প্রতি বছর কি করে, আপনার বিশ্ব ব্যাংক প্রতি বছর একটা ইন্ডেক্স দেয়। ইন্ডেক্সটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন প্রতিবেদন দেয়, তার মধ্যে জলবায়ু রিলেটেড একটা প্রতিবেদন দেয় তারা। এই প্রতিবেদনটার নাম হচ্ছে সিসিডিআর। এটাকে বলে সিসিডিআর। এটার পূর্ণরূপ হচ্ছে কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড, আমার লেখা একটু খারাপ, বাট এটা মেনে নেবেন একটু, ডেভেলপমেন্ট রিপোর্টস। তার মানে এখান থেকে একটা পড়া হয়ে গেল যে জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্ব ব্যাংক একটা রিপোর্ট দেয়। রিপোর্টটার নাম কি তাহলে আমরা বুঝলাম? সিসিডিআর। মনে থাকবে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা কিন্তু আপনার ওই যে নোটে বা গাইডে নাই। সো এই রিপোর্ট অনুযায়ী তারা ক্লাইমেট চেঞ্জ বিষয়ে বিভিন্ন দেশের বিভিন্ন রিপোর্ট দেয়। তো ওরা একটা রিপোর্ট দিয়েছিল যে 2050 সাল নাগাদ কি হবে, সাউথ এশিয়ার সাউথ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ, ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? বাংলাদেশ। এটি হচ্ছে ওদের একটা প্রেডিকশন। কি কারণে ঝুঁকিপূর্ণ বলেন তো? জলবায়ু, জলবায়ুগত ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। এই একটা ব্যাপার গেল। এছাড়াও আর কি কি হতে পারে? জলবায়ু ঝুঁকি ওয়ার্ল্ড ব্যাংকের মতেই, এই ওয়ার্ল্ড ব্যাংকের সিসিডিআর রিপোর্ট মতেই ওনারা বলেছেন যে, আমি সংক্ষেপে লিখলাম, বিডি এর 13 কোটি মানুষ কি জলবায়ু ঝুঁকিতে থাকে, জলবায়ু ঝুঁকিতে রয়েছে। আমাদের জনসংখ্যা কত এখন? সর্বশেষ আপডেট কি আমাদের জনসংখ্যা? তো ওরা 18 কোটি ধরে। ওরা তাপমাত্রা, তাপ প্রবাহ বা তাপমাত্রা বা একটা, সরি তাপমাত্রা না তো, তাপ প্রবাহ, এটা বলে তাপ প্রবাহ বা হিট ইন্ডেক্স একটা দেয়, হিট ইন্ডেক্স। এটা অনুযায়ী বাংলাদেশের উচ্চ তাপমাত্রার কারণে অর্থনৈতিক যে ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমরা লাস্ট ইয়ারেও দেখেছি বাংলাদেশে কি প্রচুর তাপমাত্রা প্রচুর বেড়ে গেছে, তাই না? উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায় বাংলাদেশের, বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি কত? আসলে অর্থনৈতিক ক্ষতিটা হচ্ছে আমাদের যে টোটাল জিডিপি আছে, জিডিপির মোট জিডিপির প্রায় 0.4%। বুঝতে পারছেন? অনেক বেশি কিন্তু। এটা একটা এডিশনাল ইনফরমেশন আপনাদের দিলাম। এছাড়াও ওরা আরো কিছু প্রেডিকশন করেছে, যেমন কি আমি যদি বলি, যেমন বলি হচ্ছে প্রতি 3 থেকে 5 বছরে
বিডি এর কত অংশ প্লাবিত হয়? সরি, 2/3। 2/3 প্লাবিত হয়, এটা একটা ওদের প্রেডিকশন। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতি 2-3 বছর বা 3-4 বছরের মধ্যে একটা করে বড় বড় বন্যা হয়, তাই না? তো ওদের প্রেডিকশন আসলে মিলে যায়। এরপর দেখেন আর একটা ইন্ডেক্স রয়েছে, ওই ইন্ডেক্সটাকে বলে আমরা PRECIS। এই PRECIS এটা একটা হচ্ছে বিশেষ ধরনের ইন্ডেক্স। এটাকে বলা হচ্ছে প্রিজার্ভড কন্টেক্সট ইন্ডেক্স সিস্টেম। এটাকে বলা হচ্ছে প্রিজার্ভড কন্টেক্সট ইন্ডেক্স সিস্টেম। ঠিক আছে? এই এই সিস্টেম অনুযায়ী এটা হচ্ছে একটা প্রি কন্ডিশন ইন্ডেক্সিং সিস্টেম, যেটা কিনা ডেরেক অস্টিন নামে একজন লোক, এটা উদ্ভাবক হচ্ছে। আমি নামটা লিখতে এত ডিটেলস লাগবে না আসলে। ডেরেক অস্টিন নামক একজন উদ্ভাবক, উনি একটা ইন্ডেক্স সিস্টেম দিয়েছেন। ওই ওদের ইন্ডেক্স অনুযায়ী বা ওদের যে সম্ভাবনা বা ওদের যে প্রেডিকশন ওইটা অনুযায়ী 2080 সালের মধ্যে কি হবে? টোটাল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, সি লেভেল সি লেভেল কত সেন্টিমিটার বাড়বে বলেন তো? এই বাংলা ইংরেজি একটু মিক্সড হয়ে যাচ্ছে। 40 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এটা একটা প্রেডিকশন। এরপর যদি বলি আইপিসিসি, ইন্টার প্যানেল, কি আইপিসিসি একটা আছে না, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তাই না? আইপিসিসি একটা প্রেডিকশন দিয়েছিল, সেটা হলো বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের কি হবে 2050 সালের মধ্যে 70% ভূমি সাগরে কি হবে বলেন, তলিয়ে যাবে। এই ইনফরমেশন গুলো না, এই ইনফরমেশন গুলো আপনাদের রিটেনের ক্ষেত্রেও কাজে লাগবে, যারা প্রিলি পাস করে রিটেন দিবেন তখনও কাজে লাগবে। এবং খাদ্য উৎপাদন কত পার্সেন্ট কমে যাবে? খাদ্য উৎপাদন 30%, সরি, কমে যাবে। বুঝা গেছে? সো এই হলো জলবায়ু পরিবর্তন নিয়ে বলা আছে। এরপর যদি আমরা আসি গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আসলে কি বলা আছে? আজ থেকে 100 বছর আগে, হ্যাঁ, আজ থেকে 100 বছর আগে ধরে 1925 সাল, আর আজকে কত, 2025 সাল। তো 100 বছর আগে যে টেম্পারেচার ছিল, ধরেন এক্স টেম্পারেচার ছিল গড় তাপমাত্রা, এখন সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 0.06 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এই আমার কথা বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন তো? হুম। এরপর ধরেন 2100 সালের দিকে, মানে এই শতাব্দীর শেষের দিকে তাপমাত্রা আরো অতিরিক্ত কত হবে, অ্যাডিশনাল তাপমাত্রা কত হবে? 2.5 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 5.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দেখেন গত শতাব্দীর চেয়ে মাত্র 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এভারেজে বৃদ্ধি পেয়েছে, সেটাই কি আমাদের জন্য অসহনীয় না? এখন কি থাকা যায় গরমের সময়? থাকা যায় না। সো এইটা যদি 2.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াসে যায়, তাহলে বুঝেন, ইমাজিন করেন কি পরিমাণ কষ্ট হবে মানুষের। ঠিক আছে? এরপর আসেন লাস্ট 100 ইয়ারে, 100 ইয়ার্সে সি লেভেল কতটুকু বেড়েছে? সি লেভেল রাইজ হয়েছে আপনার 10 থেকে 25 সেন্টিমিটার। আচ্ছা, এই সি লেভেল রাইজটা কেন হয়েছে বলেন তো? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কেন বেড়েছে? বলেন একটু, কে পারেন দেখি। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তো বেড়েছে, বাট কি প্রসেসে? হ্যাঁ, বরফ গলার কারণে। আহ, যে গ্লাসিয়াল রেট্রিট বলে যেটা, যে প্রচুর পরিমাণ নর্থ পোল সাউথ পোলে কি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রচুর পরিমাণ বরফ গলে যাচ্ছে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এখন আইপিসিসি একটা মতামত দিয়েছিল, সেটা হলো 2050 সাল নাগাদ
এই সি লেভেল রাইজটা কত হতে পারে জানেন? খুবই অ্যালার্মিং। সি লেভেল রাইজটা হতে পারে হচ্ছে 1 মিটারের মতো। খুবই অ্যালার্মিং না? এত 1 মিটার বাড়া মানে কি? আমাদের যেমন 17% ভূমি 1 মিটারের নিচে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার চেয়ে। সো আমাদের 17% ভূমি তলিয়ে যাবে। ঠিক আছে। সো এই যে আইপিসিসির মতামত অনুযায়ী 1 মিটার যদি বাড়ে, তাহলে বিডি এর 70% তলিয়ে যাবে। এবং এর ফলে অ্যাফেক্টেড হবে কত পার্সেন্ট মানুষ? অ্যাফেক্টেড হবে হচ্ছে 3.5, 3.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পেরেছেন? এই হলো মোটামুটি যে আশঙ্কাগুলো, যে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি কি ধরনের সমস্যা হতে পারে। আমরা যদি আমাদের ম্যাপটা আঁকি, তাহলে দেখবো কি এরকম, তাই তো? আমাদের মোটামুটি এই অংশটা, এটা কি সমুদ্র পৃষ্ঠের উচ্চতার চেয়ে 1 মিটার কম, সি লেভেলের চেয়ে। ঠিক আছে। এই অঞ্চলের উচ্চতা, পরে এই অঞ্চলটা পুরোটা কি হবে? সমুদ্র পৃষ্ঠে তলিয়ে যাবে। এই হলো ঘটনা। এখন আমরা একটু পরের গুলা দেখি, দেখেন। আচ্ছা, আইপিসিসি সম্পর্কে তো ধারণা আছে, তাই না? এটা আমরা পরে পড়বো, পরে তো ডিটেলস পড়বো। এখন একটু দেখি গ্রিন হাউস। গ্রিন হাউস মূলত কি বলেন? গ্রিন হাউস আসলে এমন একটা প্রক্রিয়া, একটি কি, এটা সবার জানার থাকা কথা আর কি। এটা একটা প্রক্রিয়া যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিন গ্রিন হাউস গ্যাস গুলো, যেমন গ্রিন হাউস গ্যাস কি কি আছে? গ্রিন হাউস গ্যাস রয়েছে কি, কার্বন ডাই অক্সাইড, তারপর কি মিথেন, তারপর কি জলীয় বাষ্প। জলীয় বাষ্প, জলীয় বাষ্পকে আমরা কিভাবে লিখি? H2O গ্যাস, তাই না? তো এই এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, এগুলো ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে এবং সেই তাপ পুনরায় বায়ুমণ্ডলে অভ্যন্তরে বিকিরণ করে। ঠিক আছে। তাহলে এইগুলো কি করে? ভূপৃষ্ঠ থেকে থেকে বিকিরিত তাপ শোষণ করে। এখন বিকিরিত তাপ শোষণ করে সে শান্ত হয় না। সে যেটা করে, যে আপনার বিকিরিত তাপটা পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরণ করে। আচ্ছা, বোঝা গেল যে আহ, এই মানে ভূপৃষ্ঠ থেকে, আমরা জানি সূর্যের আলো থেকে কি আসে, সূর্যরশ্মি ভূপৃষ্ঠে পতিত হয়, তারপর ভূপৃষ্ঠ থেকে সেই তাপ, সূর্যের আলো, আলোক শক্তিটা বিকিরিত তাপ শক্তি হিসেবে কি করে, আবার বায়ুমণ্ডলে যখন ছেড়ে দেয়, তখন বায়ুমণ্ডলে থাকে এই কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এই এজেন্ট গুলো কি করে, সেই বিকিরিত তাপটা, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপটা শোষণ করে। এবং সেই তাপ, সেই তাপ পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরণ করে, অভ্যন্তরে বিকিরণ করে, যা কি করে, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়। বোঝা গেছে? এটা একদম সহজ হিসাব। বুঝতে পেরেছেন? তার মানে পৃথিবীর বায়ুমণ্ডলে যত বেশি এই গ্যাসগুলো থাকবে, তত বেশি তাপমাত্রা দিনকে দিন বাড়তে থাকবে। সো এই জন্য বলা হয় যে পৃথিবীর বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড যেন না বাড়ে, মিথেন গ্যাস যেন না বাড়ে, বা জলীয় বাষ্পের পরিমাণ যাতে না বাড়ে,
সেই ব্যবস্থা করা। আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করি, এই জ্বালানিগুলো যখন আমরা ব্যবহার করি তখন উপজাতি হিসেবে বা এই জ্বালানিগুলো ব্যবহার শেষে যে গ্যাসগুলো উদ্গ- মানে উদ্গরণ ঘটে বা যে গ্যাসগুলো বের হয় সেগুলো মূলত এই যে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড বা মিথেন, জলীয় বাষ্প এই। সো আমরা শীতকালীন দেশগুলোতে দেখি কি, শীতকালীন দেশগুলোতে এরকম একটা গ্রিন হাউস বা কাচের নির্মিত ঘর দেখি, সেখানে কি সূর্যের আলো, সূর্যের আলো কি করে, ছোট তরঙ্গে দৈর্ঘ্যের আলো প্রবেশ করে, তাই না? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন প্রবেশ করে তখন এই যে উদ্ভিদগুলো কি করে, উদ্ভিদ বা এখানে থাকা যে ভূমি সেগুলো যখন এই আলোটা শোষণ করে পরে যখন বিকিরণ করে তখন সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বড় হয়, ঠিক আছে? সেই বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা এই কাঁচ ভেদ করে আর কি করতে পারে না, যেতে পারে না। বোঝা গেল? যেতে না পারার কারণে সেই বিকিরিত তাপ শক্তিটা এই কাচের ঘরের মধ্যেই আবদ্ধ থাকে, আবদ্ধ থেকে একটা গরম পরিবেশ তৈরি করে। ফলে শীতকালীন দেশে বাইরে তো -ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে বা অনেক কম তাপমাত্রা থাকে, যেটা কিনা চাষাবাদের জন্য উপযোগী না। ফলে এই কাঁচ ঘেরা ঘরে একটা ফেভারেবল কন্ডিশন হয় যেখানে চাষাবাদ করা যায়। সো এই গ্রিন হাউস গ্যাসগুলো বা কার্বন ডাই অক্সাইড বা মিথেন বা জলীয় বাষ্পের মতো গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে একটা গ্রিন হাউসের মতো পরিবেশ তৈরি করে, ফলে এটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। ক্লিয়ার? গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা গ্রিন হাউস গ্যাস নিয়ে একটু ক্লিয়ার বলি। তাহলে গ্রিন হাউস গ্যাস নিয়ে উল্লেখ মূল বিষয়গুলো তাহলে কি, একটা কি, তাপ শোষণ ও বিকিরণ হয়, ঠিক আছে? এরপর কি হয়, গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের জানতে হবে। গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসকে আমরা কিভাবে লিখি জানেন? গ্রিন, GHG, এইভাবে সংক্ষেপে লেখা হয়। কখনো যদি পরীক্ষা আসে এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? এগুলো তাহলে কি, কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। আমি রাসায়নিক সংকেত গুলো লিখলাম। এটা হচ্ছে H2O লিকুইড, H2O জানি আমরা যে পানি, বাট লিকুইড, সরি, H2O গ্যাস যখন থাকে তখন সেটা হচ্ছে জলীয় বাষ্প বলা হয়। হুম। এরা কি করে, ওই যে আপনার ইনফ্রারেড বিকিরণ শোষণ করে, অর্থাৎ ভূমি থেকে যে বিকিরিত তাপ শক্তিটা আছে এটা কি ইনফ্রারেড বা আইআর, এই আইআর বিকিরণ শোষণ করে। কখনো যদি পরীক্ষা আসে যে ভূমি থেকে গ্রিন হাউস গ্যাস সমূহ কোন ধরনের বিকিরণ শোষণ করে, তাহলে উত্তর কি হবে, আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত। মনে থাকবে, এটার বাংলা হচ্ছে কি, অবলোহিত। এরপর তাপ আটকে রাখে, তাহলে এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করবে, তাপ আটকে রাখে, এটি একটি বিষয়। এরপর যদি বলি, এই গ্রিন হাউস গ্যাস পুরাটা কি, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধিটা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুই কারণেই হতে পারে, দুই কারণেই হতে পারে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। তো আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে মানব সৃষ্ট, মানব সৃষ্ট কারণগুলো যদি আমরা কমাতে পারি তাহলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে যাবে এবং বৈশ্বিক উষ্ণায়নটা কম হবে। তো মানব সৃষ্ট কারণ কি হতে পারে? এক প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, এটা একদম প্রথম কারণ। এই যে আমরা পেট্রোল, অকটেন যা আছে জীবাশ্ম জ্বালানি এগুলো যে কি করি, পোড়াই এগুলো। তারপর কি, বন উজাড় করছি না, বন উজাড়ের মাধ্যমে এখান থেকে তো কার্বন ডাই অক্সাইড, মানে বন উজাড়ের মাধ্যমে এটা আসলে সম্পর্কযুক্ত কেন, কারণ বনে প্রচুর গাছপালা কি করে, কার্বন ডাই অক্সাইডটা শোষণ করে, ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে না নর্মালি। বাট বন উজাড় করলে কি হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তো বাড়তে থাকে। তারপর যেমন কি করি, কৃষিকাজ, কৃষিকাজের মাধ্যমে অনেক সময় কি গ্রিন হাউস গ্যাস আসে, যেমন কি মিথেন হচ্ছে ধান উৎপাদনের সময় এই গ্যাসটা উদ্গরিত হয়, ঠিক আছে?
প্রচুর উৎপন্ন হয়। ওই যে ধান উৎপাদনের পর এর যে অবশিষ্টাংশ থাকে এটা যখন পচে যায় পানিতে তখন ওখান থেকে মিথেন গ্যাস কি হয়, তৈরি হয়। তো এইগুলো ছিল মোটামুটি কারণ। এরপর দেখেন, আমি যদি একটু বলি, গ্রিন হাউস গ্যাস তো গেল। এরপর যে বিষয়গুলো, এগুলো খুব মুখস্থ বিষয় বাট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 4 স্টার 5 স্টার দিয়ে রাখলাম। গ্রিন হাউস গ্যাসগুলো কি এবং তাদের শতকরা পরিমাণ, বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, মিথনের পরিমাণ, সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এটার আমরা যদি রাসায়নিক সংকেত বলি, সেটা হচ্ছে আপনার ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে? তো এটার পরিমাণ হচ্ছে 14%, মিথেন 18%, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 49%, নাইট্রাস অক্সাইড 6%, জলীয় বাষ্প 2% এবং ওজোন গ্যাস 8 থেকে 12% থাকতে পারে। সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো মুখস্থ, ঠিক আছে? এটা যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। এরপর দেখেন দেশভিত্তিক গ্রিনহাউস গ্যাস উদ্গীরণের পরিমাণ। সেটা হচ্ছে সবচেয়ে বেশি উদ্গীরণ করে স্বাভাবিকভাবে শিল্পোন্নত যে দেশগুলো, সেইগুলোই সবচেয়ে বেশি উৎপন্ন করবে। এটাও মনে রাখতে হবে, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এবং ব্রাজিল। এর মধ্যে এই তিনটা মনে রাখলে হবে, ইম্পর্টেন্ট। প্রথম তিনটা ক্লিয়ার কিনা? পড়া বোঝা যাচ্ছে? পেইন লাগতেছে? ওকে। এরপর আসেন দেশভিত্তিক কার্বন ডাই অক্সাইড। দেশভিত্তিক কার্বন ডাই অক্সাইড এর আগে তো একটু দেখলাম না, এটা এটাই তো ছিল, তাই না? ও আচ্ছা, দেশভিত্তিক এটা ছিল গ্রিন হাউস গ্যাস উৎপীড়নের পরিমাণ। এরপর যেটা আছে গ্রিন হাউস গ্যাসের অর্ধেক মানে 49%, মানে কি সিংহভাগ যে কার্বন ডাই অক্সাইড দায়ী, সেটা উৎপাদনের পরিমাণ, ঠিক আছে? চায়না, এখানেও চায়না আগায়। এখানে শেষে একটু চেঞ্জ খালি দেখেন। এই প্রথম তিনটা অবশ্যই মনে রাখবেন, প্রথম তিনটা মাস্ট। এরপর মাথা পিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ, এটা একটু খেয়াল রাখতে হবে। দেখেন মাথা পিছু মানে প্রতি জনের ভাগে যদি গ্রিন হাউস গ্যাস নির্গমনের অ্যামাউন্টটা ধরি, তাহলে শীর্ষ দেশ হচ্ছে কাতার। কারণ কাতারের তো জনসংখ্যা এমনিতেও কম, বাট তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি হওয়ার কারণে তাদের গ্রিন হাউস গ্যাস নির্গমনও বেশি। ফলে মাথা পিছু তাদের নির্গমনটা বেশি হয়। এরপর মাথা পিছু গ্রিন হাউস গ্যাস কার্বন নির্গমন, সেটা কোন দেশ? পালাউ। কারণ এগুলো খুব ছোট দেশ বা ইন্ডাস্ট্রিয়ালি হয়তো তারা অনেক কিছু করছে ইদানিং, ফলে তাদের এই মাথাপিছু পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ হচ্ছে ভুটান। গতকাল ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, এটা জানেন তো? খোঁজ খবর রাখেন না? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক যে পাতাটা, সেটা তো নিয়মিত পড়বেন। এই ভিজিটটা সম্পর্কে, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের যে সফর, এটা সম্পর্কে একটু খোঁজ খবর রাখবেন। এখান থেকে কি কি চুক্তি হলো, নাকি কি কি কমিটমেন্ট হলো দুই দেশের মধ্যে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপর আসেন ওজোন স্তর হয়। ওকে। ওজোন স্তর ক্ষয়ে আমরা যে জিনিসটা দেখবো, যে ওজোন স্তর আসলে কি, বলেন? ওজোন স্তরটা আসলে কি? ওজোন স্তর বা ওজোন, ওজোন হচ্ছে অক্সিজেনের একটি রূপভেদ, যেটা রাসায়নিক সংকেত হচ্ছে O3। তিনটা অক্সিজেন যখন বন্ধনযুক্ত থাকে সেটাকে বলে ওজোন। ওজোন স্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের যে 4টি স্তর রয়েছে তার মধ্যে একটি স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ফিয়ার এর একটি উপস্তর।
এখানে আসলে ওজোন গ্যাসটা থাকে। ওজোন গ্যাসের যদি ফিজিক্যাল প্রপার্টি ব্যাখ্যা করি, এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের। কি বর্ণের? গাঢ় নীল বর্ণের। এবং এটার গন্ধ কেমন? মাছের আঁশের ন্যায় গন্ধযুক্ত। সো এইটা হচ্ছে ওজোন স্তর সম্পর্কে প্রাথমিক ধারণা। এটা বায়ুমণ্ডলের যে চারটা স্তর তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের একটা উপস্তর হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরের আসলে কাজটা কি বলেন তো? ওজোন স্তরের কাজ হচ্ছে, কেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হলো সূর্যরশ্মির সূর্যরশ্মির ইউভিয়া বা অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে কি করে? শোষণ করে। শোষণ করে হচ্ছে O3 বা ওজোন স্তর। বোঝা গেছে? এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আল্ট্রাভায়োলেট রে শোষণ করলো তাও তো কি হয়েছে? এখন আল্ট্রাভায়োলেট রে এর কারণে কি ক্ষতি হতে পারে সেটা একটু জানা যাবে। কি ক্ষতি হয়? দেখেন, আমাদের শরীরে যে কোষ বিভাজন হয়, হ্যাঁ, ঠিক আছে, আমাদের শরীরে যে কোষ বিভাজন হয়, এই কোষ বিভাজনের একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে একটা স্পেসিফিক শক্তি। ঠিক আছে, সেটা আলোক শক্তি হতে পারে, বা বিভিন্ন ধরনের শক্তি হতে পারে। তো স্পেসিফিক একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শক্তি, ঠিক আছে। কোষ বিভাজনের জন্য কি দরকার হয়? স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথের আলোক শক্তি। যেটা কোথায় থেকে আসতে পারে? যেটা কোষে বিভিন্ন ভাবে আসতে পারে। তো এই আলোক শক্তি বা এই নির্দিষ্ট ওয়েভলেন্থের আলোক শক্তির পরিবর্তে এটা যদি না এসে কি আসে, আহ র্যান্ডম কোনো র্যান্ডম ওয়েভলেন্থ আসে। র্যান্ডম ওয়েভলেন্থটা কি? র্যান্ডম ওয়েভলেন্থ হচ্ছে কোথায় থেকে আসতে পারে? আল্ট্রাভায়োলেট রে থেকে। ফলে কোষ বিভাজনটা কি হয়ে যাবে? প্রপার কোষ বিভাজন হবে না। বুঝতে পেরেছেন? তখন ত্রুটিপূর্ণ কোষ বিভাজন হবে। এটাকে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ কোষ বিভাজন হবে। এই যে আমরা অনেক সময় রোদে দাঁড়াই না, অনেক কৃষক দেখবেন রোদে কাজ করে, ফলে তাদের মধ্যে তাদের শরীরে যদি আল্ট্রাভায়োলেট রে এসে কখনো পড়ে, ফলে কি হবে? তার শরীরের ভিতর একটা ত্রুটিপূর্ণ কোষ বিভাজন হবে। আর ত্রুটিপূর্ণ কোষ বিভাজনের রেজাল্ট কি বলেন তো? টিউমর। বোঝা গেছে? ত্রুটিপূর্ণ কোষ তৈরি হবে। আর টিউমারের পর সেটা কি হয়? ক্যান্সার হয়। ফলে আল্ট্রাভায়োলেট রের কারণে এই ক্যান্সার কোষের তৈরি হয়। এখন বোঝা গেছে আসলে আল্ট্রাভায়োলেট রেটা ওজোন স্তরে শোষণ করা কেন বেশি জরুরি। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ফলে এই যে ওজোন স্তর যদি কি হয়, অবক্ষয় হয় বা ক্ষতি হয়, তাহলে কি হবে আমাদের জন্য? ক্ষতি। কারণ ওজোন স্তর অবক্ষয় হওয়া মানে কি? আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে চলে আসবে। আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে চলে আসলে মানুষ সহ অন্যান্য যে প্রাণী উদ্ভিদ আছে সেগুলোতে কি হবে? ত্রুটিপূর্ণ কোষ বিভাজন হবে। ত্রুটিপূর্ণ কোষ বিভাজন হলে কি হবে? টিউমার হবে। টিউমার হওয়ার ফলে ক্যান্সারে পরিণত হবে। বুঝা গেছে? এখন কথা হলো, এই যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে কেন বলেন তো? ওজোন স্তর ধ্বংসের কারণ হচ্ছে, আমি একটু ব্যাখ্যা করি এটা। ধ্বংসের কারণ কি? গ্রিন হাউস গ্যাস সমূহ। ঠিক আছে। তো গ্রিন হাউস গ্যাসের যদি একটা বড় উপাদানের কথা ভাবি, সেটা যদি ধরেন সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, যেটা ধরেন ধাপগুলো বলি আর প্রক্রিয়াটা বলি, রাসায়নিক প্রক্রিয়াটা, তাহলে একটু ক্লিয়ার হবে। দেখেন, সিএফসি সিএফসি যে গ্যাস, সেটার একটা বড় উপাদান হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন। তাহলে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আলোক রাসায়নিক
আপনার কিন্তু এগুলো পড়লে একদম রিটেন টিটেন সব হয়ে যাবে। ঠিক আছে। আলোক রাসায়নিক বিয়োজনটা কি? সেটা হলো, ধরেন সিএফসি গ্যাস বা ক্লোরোরো ফ্লুরো কার্বন যদি আমি ধরি, এটার সঙ্গে এটা কি করে, ওই যে আল্ট্রাভায়োলেট রে যে আসে ওজোন স্তরে, যে আল্ট্রাভায়োলেট রের সাথে কি হয়, এই সিএফসিটা ভেঙে গিয়ে একটা জার্মান ক্লোরিন বা অতি সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। এটা কি? অতি সক্রিয়। অর্থাৎ এ চাই হচ্ছে আরেকজনের সাথে বিক্রিয়া করতে, তৎক্ষণাৎ বিক্রিয়া করতে। ফলে কি করে, ও যে ওজোন স্তরটা আছে এটাকে ধ্বংস করা শুরু করে। ওজোন ওজোন স্তর ধ্বংস বা ওজোন ধ্বংস বলি। ওজোন ধ্বংসটা কি বলে? ওজনে কি থাকে, O3 থাকে। এই যে অতি সক্রিয় ক্লোরিন এই ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি করে, এই ধরনের দুইটা যৌগ গঠন করে। ঠিক আছে। এখন এইটাই চেন রিয়াকশনের মাধ্যমে সংঘটিত হতেই থাকে, চেন চেন বিক্রিয়া বলে আর কি। কি ধরনের? এই যে এখানে যে এই যৌগটা উৎপন্ন হলো এটাও অনেক বেশি সক্রিয়। এটা কি করবে, হুম, চেনের সাথে বিক্রিয়া করে Cl+ কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। হুম। ফলে এই যে আবার এখানে কি সক্রিয় ক্লোরিন তৈরি হলো না? এই সক্রিয় ক্লোরিনটা আবার এখানে, সরি এই বেশি দূর চলে গেল একটু, এই এটা আবার কি করবে, এখানে চলে আসবে। ঠিক আছে। সে আবার অক্সিজেন বা ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরটাকে কি করবে, আস্তে আস্তে ধ্বংস করবে। বুঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তো এইভাবে আসলে ওজোন স্তরটা ধ্বংস হয়, ক্রমাগত ধ্বংস হয়। ফলে আস্তে আস্তে কি হচ্ছে, ওজোন স্তরে একটা ফুটা দেখা যাচ্ছে। এই ফুটার কারণে কি, আলট্রাভায়োলেট রে পৃথিবীতে চলে আসছে। ফলে আস্তে আস্তে মানুষের মধ্যে এই যে টিউমার, ক্যান্সার, এই রিলেটেড প্রবলেম গুলো দেখা যাচ্ছে। ফলে আমাদের কি করতে হবে, ওজোন স্তর যাতে ধ্বংস না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্য ব্যবস্থা গ্রহণ কি, গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ কমাতে হবে। এখন দেখেন, আইইউসিএন, আমরা পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা পড়ব। পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা সম্পর্কে পড়তে গেলে যেটা, সেগুলো আসলে প্রেক্ষাপট গুলো জানা জরুরি। ঠিক আছে। যেমন আইইউসিএন, এটার প্রেক্ষাপট ছিল 1947 সালে একটা আবহাওয়া কনভেনশন হয়েছিল। আবহাওয়া কনভেনশন, এই কনভেনশনের মাধ্যমে এই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, এই সংস্থাটা তৈরি হয়। আমি একটু সংক্ষেপে লিখি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তো এটার প্রেক্ষাপট কি ছিল, 1947 সালের আবহাওয়া কনভেনশন। আর এটা গঠিত হয় কত সালে? গঠিত হয় হচ্ছে 1948 সালে। এটার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহর আছে একটা। হুম। আর সদস্য কতগুলো? সদস্য হচ্ছে, এখানে আসলে বিভিন্ন বিজ্ঞানী গবেষক তারা সদস্য তো। ফলে তাদের মেম্বার হিসেবে, কোন স্টেট হিসেবে না করে কি হয়, মেম্বার হিসেবে কাউন্ট করা হয়। 160টি দেশে 1400 মেম্বার রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, তারপর কি গবেষক রয়েছেন, আবহাওয়াবিদ, পরিবেশবিদ, তারা আসে। এরা মূলত কাজ করে কি, প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য। এদের মেইন কাজ কি, এর কেসে পূর্ণরূপের মধ্যেই রয়েছে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ
রক্ষা করা। ক্লিয়ার কিনা? আর এটা প্রতিষ্ঠিত হয় 1948 সালের কোন শহরে জানেন? এটা একটু জানি আমরা, এটা অনেক সময় আসতে পারে। ফ্রান্সের, এই শহরটার নাম খুব কঠিন, ফ্রান্সের ফন্টেইন, ফন্টেইনলুতে। ফন্টেইন, এই শহরে আসলে প্রতিষ্ঠিত হয়, বাট এটার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। এটুকু পড়লেই হবে। এরপর ডাব্লিউএমও নামে একটা সংগঠন রয়েছে। এই ডাব্লিউএমও টা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। আচ্ছা, একটা মিনিট, আমি একটু সময়, 30 সেকেন্ড। সরি একটু। আচ্ছা, এরপর আমাদের যেটা ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, এইটা আসলে কখন গঠিত হয়? এটা গঠিত হয় হচ্ছে মূলত প্রথম, প্রথম এটা আত্মপ্রকাশ ঘটে 1883 সালে, 1873 সালে এটা প্রথম আইএমও নামে, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন নামে 1873 সালে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, অনেক আগে। পরবর্তীতে যেটা 1950 সালে এটা নাম চেঞ্জ করে হয় কি ডাব্লিউএমও, এবং জাতিসংঘের একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে সংজ্ঞায়িত হয়, বা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে রূপ পায়। বোঝা গেছে? না, 1950 সালে। তাহলে প্রতিষ্ঠা হবে কত? 1950 সালে। আহ সরি সরি, এটা 1950 সালে ডাব্লিউএমও হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, বাট হ্যাঁ, একজন ভাই ঠিকই বলছেন, 1951 সালে আসলে এটা কি হয়, জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে, 1951 সালের 20 ডিসেম্বর। সরি। তাহলে ডাব্লিউএমও এর কাজ কি? এই কাজগুলো একটু জানা থাকা জরুরি প্রত্যেকটা সংস্থার। সেটা হলো যে গ্রিন হাউস গ্যাস আছে, এইটা নির্গমন হ্রাসে সহায়তা করে, নির্গমন হ্রাসে সহায়তা করা। এই ছিল এখানে ডাব্লিউএমও এর কথা। এরপর আসেন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনেপ যেটা আর কি বলি আমরা।
ইউএনটা একবারে লিখলাম, ইউনাইটেড নেশনস। আচ্ছা, এর আগের পেজের কাজটা হচ্ছে এরা গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসে সহায়তা করে। ডাব্লিউএমও হচ্ছে গ্রিন হাউস গ্যাস যে নির্গমন হ্রাস করতে হবে সেটাতে সহযোগিতা করে। এখন দেখেন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে ইউনেপ। ইউনেপটা হচ্ছে গঠনের প্রেক্ষাপট ছিল যে স্টকহোম সম্মেলন নামে একটা সম্মেলন, ঠিক আছে? স্টকহোম সম্মেলন, এই স্টকহোম সম্মেলনের দুইটা প্রেক্ষাপট পাওয়া যায়। স্টকহোম সম্মেলনটা অনেক বইয়ে বলা আছে যে এটা 1962-তে হয়, সরি 1968-এ হয়, 1968 হয় স্টকহোম সামিট যেটা বলা হয়। এটার প্রেক্ষাপটে 1972 সালের কত তারিখে, 5 জুন, এই ইউনেপ প্রতিষ্ঠিত হয়। ইউনেপ প্রতিষ্ঠা পায় এবং এটা কি করে, ইউএন এর মেম্বার হয় কবে, ইউএন এর মেম্বার হয় 1997-এ। তারপর এর মূলত কাজ হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি গুলো পালন করা। মূলত কাজ হচ্ছে ইউএন এর পরিবেশ কর্মসূচি পালন করা। এখন এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো এটার হেডকোয়ার্টারটা হচ্ছে একটু অপরিচিত, তাই না? এটা আমার মনে হয় সবাই জানে। সেটা হলো কেনিয়ার রাজধানী নাইরোবিতে। এবং এরা একটা পুরস্কার দেয়, চ্যাম্পিয়ন অফ দা আর্থ। চ্যাম্পিয়ন অফ দা আর্থ পুরস্কার দেয়। আর এই যে 5 জুন যে ইউনেপ প্রতিষ্ঠা হয়েছে, 5 জুনটাকে কি বলা হয়, পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। আচ্ছা, প্রতি বছর তো পরিবেশ দিবসের একটা কি থাকে, প্রতিপাদ্য থাকে না? প্রতি বছর এইবারের প্রতিপাদ্যটা জানেন আপনারা? 2025-এর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য প্রতিপাদ্য হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন। কি এটা? এন্ডিং প্লাস্টিক পলিউশন। মনে থাকবে? এগুলো কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। আচ্ছা, আর একটা বিষয় আছে, কার্বন কর। কার্বন কর জানেন তো? কার্বন কর সম্পর্কে আইডিয়া আছে? কার্বন কর সম্পর্কে একটু বলি। কার্বন কর বা কার্বন ট্যাক্স যেটা বলি, সেটা হলো আপনি যদি কোনো কি করেন, কার্বন, মানে আপনি যদি এমন জ্বালানি ব্যবহার করেন যার ফলে কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, এখন এটার উপর আপনাকে কি করা হয়, কর ধার্য করা হয়। সেটা হলো কি তাহলে, জ্বালানি ব্যবহারের ফলে নির্গত কার্বন ডাই অক্সাইড অথবা গ্রিন হাউস গ্যাস এর উপর ধার্যকৃত কর। এখন এই যে এটার কারণে আসলে কি হয়, এই কার্বন ট্যাক্স এর ফলে কি হয়, এই কর আরোপ করলে মূল্য বৃদ্ধি ঘটে। কিসের? জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটে, তাই না? আপনি যখন এই গ্যাসগুলোর উপর
এই গ্যাসগুলো ব্যবহার করলে আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে, তখন এই গ্যাসগুলোর দাম বৃদ্ধি পাবে না? যার ফলে ভোক্তাদের মধ্যে কি হয়, ভোক্তা এবং শিল্প কারখানাগুলোকে জ্বালানি ব্যবহার করতে আরো মিতব্যয়ী হয়। ফলে ভোক্তা ও ইন্ডাস্ট্রি গুলোকে মিতব্যয়ী হতে হয়। এবং আচরণের একটা পরিবর্তন করে, আচরণ পরিবর্তন হয়। আচরণ পরিবর্তনটা কেমন হয়? সেটা হলো মানুষ বিকল্প চিন্তা করে। বিকল্প কি? নবায়নযোগ্য জ্বালানি, বা যেগুলো আসলে ট্যাক্স হবে না, যে জ্বালানিগুলো ব্যবহার করলে ট্যাক্স দিতে হবে না অতিরিক্ত, বা রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি ব্যবহার বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন কথা হলো রিনিউয়েবল এনার্জি কি কি বলেন? জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি। এরপর আর কি? সোলার। তারপর কি? উইন্ড এনার্জি। তারপর সোলার এনার্জি। এইগুলোর বৃদ্ধি, এগুলো ব্যবহারের বৃদ্ধি কি হবে? ব্যবহার বৃদ্ধি পাবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা মিনিট একটু সময় নেই ভাই, আমার ফোন আসতেছে। আচ্ছা, সরি, আসলে আমার অফিস থেকে একটা ফোন আসছিল তো। যাই হোক, সরি। সো আচরণ পরিবর্তন, হ্যাঁ, আমরা দেখলাম যে এই যে কার্বন কর দিলে কি হবে, মানুষের আচরণ পরিবর্তন। ঠিক আছে। এর ফলে আর একটা জিনিস হয়, সেটা কি? আমরা বললাম না, কার্বন ট্যাক্স। যারা বেশি বেশি ফসিল ফুয়েল ব্যবহার করবে তাদের মাধ্যমে বেশি ট্যাক্স আহরিত হবে। ফলে কি, দেশের রাজস্ব আয় বেড়ে যাবে। তো প্রথম কোন দেশ এই কার্বন করটা আপনার চালু করে, এটা জানেন কিনা?
প্রথম একটা দেশ কার্বন কর চালু করে, সেটা হচ্ছে ফিনল্যান্ড। প্রথম এই কার্বন ট্যাক্স চালু করে। ওকে, এরপর আসে পরিবেশ বিষয়ক সংস্থা পড়ছিলাম। এরপর আছে হচ্ছে আমাদের আইপিসিসি। আইপিসিসি হলো যে স্টকহোম সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের 10 বছর পূর্তিতে ইউনেপ ডাব্লিউএমও মিলে একটা অর্গানাইজেশন গঠন করে। 10 বছর তো না, আসলে 20 বছর উপলব্ধি। ঠিক আছে, তাইলে স্টকহোম সম্মেলন হয়েছিল 1968-এ, আর এটা হয়েছে 1988-এ। এবং দুইটা অর্গানাইজেশন মিলে আইপিসিসি গঠন করে। একটা কি কি, একটা হচ্ছে ইউনেপ প্লাস ডাব্লিউএমও, একটু আগে যেটা দেখলাম। এই দুইটা মিলে কি গঠন করবে 1988-এ আইপিসিসি গঠন করে। এটার পূর্ণরূপটা এখানে দেওয়া আছে, আমি আর লিখলাম না। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। বুঝা গেছে, জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল। এটা খুব বড় একটা প্যানেল। এই আইপিসিসির একটা বড় কাজ আছে, কপ সম্মেলন আয়োজন করা। ঠিক আছে, ইউএনএফসিসি এর মাধ্যমে এরা কি করে। সো এটার হেডকোয়ার্টারটা কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। সদস্য কতটি? 195টি। কারেন্ট যে প্রধান, বর্তমান প্রধানের নামটা একটু জানেন? জিম স্কেয়া। জিম স্কেয়া। মূলত এটা আসলে কি কাজ করে, কার্যাবলীটা একটু বলি। কার্যাবলী হচ্ছে মানব সৃষ্ট যে জলবায়ু পরিবর্তন হয় না, মানব সৃষ্ট জলবায়ু। জলবায়ু তো আমরা দেখলাম যে মানব সৃষ্ট কারণে হতে পারে, প্রাকৃতিক কারণে হতে পারে। তো মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন যে কারণে হয়, সেই জলবায়ু পরিবর্তন নিয়ে কি করে ইউএন এর একটা নেটওয়ার্ক হিসেবে বা জাতিসংঘের একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করে। যে নেটওয়ার্কের মধ্যে কি থাকে, কয়েক শত বিজ্ঞানী আছে, কয়েকশো বিজ্ঞানী এই এই কাজগুলো করে ইউনাইটেড নেশন নেটওয়ার্কে। এবং আইপিসিসি নোবেল পায় এজ এ সংগঠন হিসেবে। তারা শান্তিতে নোবেল পায় কত সালে? 2007 সালে। এটা ছিল মূলত আইপিসিসি। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে এখানে? এরপর একটা আছে, দেখেন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এইটা যদি আমরা বলি, এটার প্রতিষ্ঠাকাল কথা ছিল 1992 সালে, যে আর্থ সামিট হয়, মানে ধরিত্রী সম্মেলন কি বলা হয়, আর্থ সামিট বা ওয়ার্ল্ড আর্থ সামিট, বা বাংলা যেটাকে বলা হয় বিশ্ব ধরিত্রী সম্মেলন। ঠিক আছে, এখানে মেম্বার কতগুলো? এই বিশ্ব ধরিত্রী সম্মেলনে এই যে ফ্রেমওয়ার্ক কনভেনশনটা হয়, ইউএনএফসিসিসি বলা হয় যেটা, এখানে মেম্বার ছিল 198টি। বাংলাদেশ সদস্য লাভ করে কবে? এটা বাংলাদেশ মেম্বার হয় হচ্ছে আপনার 1992 সাল, অর্থাৎ প্রতিষ্ঠার সময়। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কাইন্ড অফ সিমিলার। সেটা হচ্ছে মানব সৃষ্ট গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস। তার মানে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস করাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝতে পারছেন? এর কারণে কতগুলো কি হয়েছে, অর্গানাইজেশন, চুক্তি, প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। তাহলে এই যে ইউএনএফসিসি এর কার্যাবলী যদি দেখি, তো বড় কার্যাবলী সেটা হলো কি, প্রতি বছর কপ সম্মেলন আয়োজন করা। কপ সম্মেলনের ইয়ে কি, পূর্ণরূপ কি? কনফারেন্স অফ পার্টিস।
এটা রাষ্ট্রপ্রধান লেভেলের সম্মেলন হয়, অর্থাৎ অনেক দেশের রাষ্ট্রপ্রধানরাই এই কপ সম্মেলনে যায়। ঠিক আছে। এবার কোন কপ সম্মেলন হচ্ছে? COP30, যেটা কিনা ব্রাজিলের বেলেমে হচ্ছে। এটা সম্পর্কে একটু বলবো একটু পর। তারপর আরো কাজ আছে, এটা হলো কিয়োটো প্রোটোকল বাস্তবায়ন করা। আর একটা 2015 সালে যেটা হয়েছিল প্যারিস এগ্রিমেন্ট। ঠিক আছে। COP21-এ প্যারিস চুক্তি, এটাও বাস্তবায়ন করা। যাক, এগুলো হচ্ছে মূলত ইউএনএফসিসির বড় দাগে কাজ। এরপর যদি আরেকটা বলি, জিসিএফ নামে একটা আছে। এটা হচ্ছে আপনার, জিসিএফটা কি, গ্রিন ক্লাইমেট ফান্ড বলা হয়। এখানে আছে এই যে পূর্ণরূপটা আমি আর লিখলাম না, গ্রিন ক্লাইমেট ফান্ড। এটা কনফারেন্স অফ দ্য পার্টিস বা COP15, যেটা কোপেনহেগেনে হয়েছিল, ডেনমার্কের কোপেনহেগেন। এই সম্মেলনে এই জিসিএফ গঠন হয়, গঠনের সিদ্ধান্ত হয়, সরি, গঠনের সিদ্ধান্ত হয়। কত সালে? COP15 হয়েছিল হচ্ছে 2009 সালে। বাট COP16 এসে কোথায়? এটা মেক্সিকোর কানকুন শহর, কানকুন, মেক্সিকো। এই শহরে এসে এটা কি হয়? ফাইনালি গঠিত হয় গ্রিন ক্লাইমেট ফান্ড। কত সালে? 2010 সালে। বোঝা গেল? এটা মূলত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিল। তো এটার হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে দক্ষিণ আফ্রিকার ইনচিয়ন শহরে, ইনচিয়ন। এটা মূলত জলবায়ু পরিবর্তনের কারণে যে, সরি, দক্ষিণ আফ্রিকা বলছি, সরি, দক্ষিণ কোরিয়া। জলবায়ু পরিবর্তনে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দেশগুলোকে যেন উন্নত দেশগুলো, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে যারা দায়ী, তাদের মাধ্যমে তহবিল গঠন করে তাদের জন্য সহযোগিতা করা যায়, এইটাই মূলত উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এখন দেখেন আরো কিছু আঞ্চলিক সংস্থা রয়েছে। তার মধ্যে একটা রয়েছে আর্কটিক কাউন্সিল। এটা মূলত উত্তর মহাসাগরের তীরবর্তী দেশের জোট, অর্থাৎ এই নর্থ পোলে যে দেশগুলো রয়েছে। এটা সদর দপ্তর হচ্ছে নরওয়ের ট্রমসোতে। এটা 1996 সালে, এগুলো লেখা আছে আর কি, একটু দেখে নিবেন। ই8 মূলত হচ্ছে কার্বন, বা এটা একটা ট্যাগ আসলে, পরিবেশ দূষণকারী যে 7টা দেশ রয়েছে এবং একটা সংস্থা। সংস্থাটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে। এদেরকে একত্রে ই8 বলা হয়। এটা আসলে কোনো জোট না, মূলত পরিবেশ দূষণকারী যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকে ই8 নামে, ইতে হচ্ছে ইমিশন, ঠিক আছে, ই8 নামে আখ্যায়িত করা হয়। দেখেন, মূলত ব্রিক্সভুক্ত 5টা দেশ রয়েছে: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। এই 5টা দেশ, সাথে হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন। এরা মিলে ই8 গঠিত। এরপর হচ্ছে V20, হচ্ছে ভালনারেবল 20, অর্থাৎ পরিবেশ দূষণের কারণে, সরি, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যে ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ যে 20টা দেশ, সেই 20টা দেশ নিয়ে প্রথমে ভালনারেবল 20 গঠিত হয়েছিল। বাট বর্তমানে এটা সদস্য কয়টি? 68টি। এটা একটু মাথায় রাখবেন, সদস্য দেশ কিন্তু 20টি না, 68টি। এটা 2015 সালে পেরুর রাজধানী লিমাতে হয় প্রতিষ্ঠা, এবং সমন্বয়কারী সংস্থা হচ্ছে ইউএনডিপি। এটা মূলত জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিগ্রস্ত দেশসমূহের অর্থমন্ত্রীদের একটা জোট। এরা মূলত ওই যে জিসিএফ বা গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে টাকা পয়সা তাদের দেশের সহযোগিতা আনয়নের জন্য কূটনীতি করে বা ডিপ্লোমেসি করে। এরপর যদি আমরা বলি AOSIS, এটা হচ্ছে অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস, অর্থাৎ ছোট ছোট যে আইল্যান্ড স্টেট গুলো রয়েছে, যেমন কি সামোয়া, তারপর কুক আইল্যান্ড, তারপর হচ্ছে মালদ্বীপস। তো এরকম 39টি স্বাধীন দেশের সমন্বয়ে এই অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস গুলো গঠিত, বা এই জোটটা গঠিত। এরা 1990 সালে গঠিত হয়, জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠা করা হয়। এরা ঝুঁকিপূর্ণ কেন? কারণ হচ্ছে সি লেভেল তো বাড়ছে, তাই না? সি লেভেল বাড়লে এই দেশগুলো সমুদ্র তলদেশে নিমজ্জিত হওয়ার চান্স আছে। ফলে এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের নিয়ে বা এটার বিপক্ষে অনেক কাজ করে।
এরপর একটা আছে হচ্ছে সিভিএফ, এটা ওই যে ক্লাইমেট ভালনারেবল ফোরাম, মূলত জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো একটা জোট, 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এই জোট গঠনের বা এই সিভিএফ গঠনের ক্ষেত্রে কার ভূমিকা ছিল বলেন তো? মালদ্বীপ, মালদ্বীপের ভূমিকা ছিল। এবং সদস্য সংখ্যা এটা 68, ওই যে V20 যেটা সদস্য 68টি। প্রতিষ্ঠাতা সভাপতি মালদ্বীপ ছিল। বর্তমান সভাপতি হচ্ছে ঘানা, 22 থেকে 24। এটা মনে হয় এখন চেঞ্জ হয়েছে, 25 থেকে 26 কি আমি জানি না, একটু দেখে নিন। বাংলাদেশ সভাপতিত্ব লাভ করে হচ্ছে 20 থেকে 22-এ। এখন একটা পোল কোশ্চেন আছে, একটু ইব্রাহিম ভাই পোল কোশ্চেনটা চালু কর। আমি কিন্তু একটু আগে পড়িয়েছি এটা, পারার কথাটা বল। ইব্রাহিম ভাই আছেন? ওকে। প্রথম কার্বন কর প্রথা চালু করে কোন দেশ? সবাই পারবেন আশা করি, কঠিন কিছু না এটা। ওকে, আমরা এটা 30 সেকেন্ড রাখি। ওকে। ওকে, এটার উত্তর হচ্ছে ফিনল্যান্ড, একটু আগে পড়ালাম। এরপর দেখেন পরিবেশ বিষয়ক সম্মেলন, যে সম্মেলনগুলো হয়েছে, প্রথম সম্মেলন যেটার কথা আমরা আলোচনা করছিলাম একটু আগে, 1968 সালে যে স্টকহোম সম্মেলন হয়, বা এই সম্মেলনের আরেকটা নাম হচ্ছে মানব পরিবেশ সম্মেলন। ঠিক আছে। এই সম্মেলনে কি হয়, এটা হলো ইকোসোক, জাতিসংঘের যে ইকোনমিক এবং কালচারাল সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে সেটা কর্তৃক আন্তর্জাতিক একটা সম্মেলন 1968 সালে। এবং এর প্রেক্ষিতে 1972 সালে কি হয়, 5 থেকে 16 জুন সুইজারল্যান্ডের স্টকহোমে এই ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, এটা শিরোনামে সম্মেলনটা হচ্ছে। এবং এর রেজাল্ট হিসেবে 5 জুন কি হয়, ইউনেপ গঠিত হয়, তাই না? এটা হচ্ছে পরিবেশ বিষয়ক বিশ্বের প্রথম সম্মেলন। তাহলে স্টকহোম সম্মেলনটা কি পরিবেশ বিষয়ক বিশ্বের প্রথম সম্মেলন, এবং এটার আউটপুটটা ছিল কি, বা রেজাল্টটা ছিল কি? সেটা হলো পরিবেশ সংরক্ষণের জন্য অ্যাকশন প্ল্যান গঠন করা, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা, এবং ইউনেপ গঠনের সিদ্ধান্ত। বোঝা গেছে? সো আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো দেখলেই হবে। এরপর হচ্ছে আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলন, প্রথম ধরিত্রী সম্মেলন একটু আগে বলছিলাম, 3 থেকে 4 জুন, 14 জুন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে গঠিত হয়। উদ্যোক্তা হচ্ছে জাতিসংঘ, অংশগ্রহণকারী দেশ ছিল 178টি। এবং এখানে যেটা হয়, সিদ্ধান্ত 27 দফা সম্বলিত রিও ঘোষণা পরিবেশ বিষয়ক হয়। এবং 800 পৃষ্ঠার একটা এজেন্ডা 21। এজেন্ডা 21 মানে কিন্তু 21টা এজেন্ডা না। তাহলে এটা কি এজেন্ডা 21? এটা হচ্ছে একবিংশ শতাব্দীর পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে এজেন্ডা, সেই এজেন্ডা 21 গ্রহণ করা হয়। এবং ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা UNFCCC স্বাক্ষরিত হয়। এরপর ঠিক 10 বছর পর রিও 10 বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হয়, যেটা কিনা সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। ঠিক আছে। এবং এই সম্মেলনটাকে কি বলা হয়, ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমরা যখন টেকসই উন্নয়নের কথা বলি, এই টেকসই উন্নয়নের সম্মেলনটা হচ্ছে জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়। এটাকে বলে রিও 10 বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। এটা হচ্ছে 2002 সালের 26 আগস্ট। এটি বিশ্বের প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন। এইটুকু গুরুত্বপূর্ণ। বুঝা গেল? আর কোনো কনফিউশন আছে এখান থেকে? হ্যাঁ অথবা না, একটু বলেন না চ্যাট বক্সে। এরপর দেখেন ধরিত্রী সম্মেলন আরো কিছু হয়, যার মধ্যে প্রথম দুইটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, প্রথম এবং দ্বিতীয়। এরপর অন্য যেগুলো যেমন
তৃতীয় ধরিত্রী সম্মেলন রিও+20, এটা আবার রিও ডি জেনিরোতে হয়। ঠিক আছে। এখান থেকে গ্রিন ইকোনমি চালু হয়। গ্রিন ইকোনমিটা আসলে কি? পরিবেশ বান্ধব ইকোনমি, পরিবেশ বান্ধব ইকোনমি, অর্থাৎ যে ইকোনমি গুলো পরিবেশের কোনো ক্ষতি করবে না, সেই ইকোনমি সবগুলোকে বলা হচ্ছে গ্রিন ইকোনমি। সো তৃতীয় যে ধরিত্রী সম্মেলন বা রিও 20, যেটা কিনা জোহানেসবার্গে পুনরায় হয়, সেটাতে আসলে এই গ্রিন ইকোনমিটা চালু হয়। এরপর রিও+5 একটা সম্মেলন হয়েছিল, অর্থাৎ ওই 92 সালের 5 বছর পর 1997 সালে এটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়। এগুলো আর কি লেস ইম্পর্টেন্ট। এরপর আসেন কপ সম্মেলন সম্পর্কে বিস্তারিত একটু জানি, তাই না? যে প্রথম কপ, কনফারেন্স অফ পার্টিস, এটা হয় হচ্ছে জার্মানির বার্লিনে 1995 সালে। এরপর হচ্ছে কপ 3, যেটা কিনা জাপানের কিয়োটোতে হয় এবং 1997 সালে এখানে কিয়োটো প্রোটোকলটা স্বাক্ষরিত হয়। কিয়োটো প্রোটোকলটা ছিল গ্রিন হাউস গ্যাস নিয়ে, ঠিক আছে? ওইটা আমরা একটু পর দেখবো। এরপর কপ 15, যেটা কিনা যা ডেনমার্কের কোপেনহেগেনে 2009 সালে হয়। এখানে জিসিএফ বা গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের সিদ্ধান্ত হয়। বাট গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কোন কপে বলেন তো? কপ 16। কোথায়? 2010 সালে মেক্সিকোর কানকুনে, মেক্সিকোর কানকুন শহরে। ঠিক আছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কপ সম্মেলন ছিল এখন পর্যন্ত, সেটা হলো কপ 21, যে সম্মেলনটা হয় 2015 সালের ফ্রান্সের প্যারিসে। এখানে প্যারিস জলবায়ু চুক্তি নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এটা এখন পর্যন্ত পরিবেশ বা জলবায়ু পরিবর্তন নিয়ে যত চুক্তি আছে সবচেয়ে বড় এবং সার্বজনীন, ইউনিভার্সাল, প্রথম সার্বজনীন চুক্তি। যেটা স্বাক্ষর কার্যকরের তারিখগুলো মাস্ট মনে রাখতে হবে। 2016 সালের 22 এপ্রিল স্বাক্ষর হয়, 2016 সালের 4 নভেম্বর এটা কার্যকর হয়। স্বাক্ষরিত হয় হচ্ছে নিউ ইয়র্কে। স্বাক্ষরকারী দেশ 195টি প্লাস ইউরোপীয় ইউনিয়ন। এবং বাংলাদেশ স্বাক্ষর করে ওই যেদিন স্বাক্ষর ওপেন করা হয় সেই দিনই। চুক্তির মূল বিষয়বস্তু ছিল এই যে বৈশ্বিক উষ্ণতা গত 100, 150, 200 বছর যাবত বা শিল্প বিপ্লবের পর থেকে বাড়ছে, এই বৈশ্বিক উষ্ণতাটা 2 ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখা, অর্থাৎ এটার বাড়ার যে প্রবণতাটা, এটা বর্তমানে 1.5, মানে এটা তো বর্তমানে অনেক বেশি ডিগ্রি সেলসিয়াসে বাড়ছে, ঠিক আছে না? তো এইটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখা, সম্ভব হলে 1.5 ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখার সর্বাত্মক চেষ্টা করা। তো ইউএসএ কি করেছিল? এই যে জলবায়ু পরিবর্তন, এগুলোকে অনেকটা কি ভাওতাবাজি আখ্যা দেয় ডোনাল্ড ট্রাম্প, ইউএস এর যে প্রেসিডেন্ট, যে কিনা প্রথাগত এই ধরনের বিষয়গুলোর একসাথে একদম বিপরীত। সে এই প্যারিস চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে 2020 সালে 4 নভেম্বর। পরবর্তীতে জো বাইডেন যখন ক্ষমতা আসে তখন পুনরায় 19 ফেব্রুয়ারি 2021 সালে এই প্যারিস জলবায়ু চুক্তিতে তারা অংশগ্রহণ করে, ব্যাক করে। এরপর দেখেন কপ 27, যেটা কিনা মিশরের শার্ম আল শেখে হয়েছিল 2022 সালে, এটা মনে রাখলেই হবে। এখানে লস এন্ড ড্যামেজ ফান্ড নামে একটা ফান্ড গঠন করা হয়। লস এন্ড ড্যামেজ ফান্ড হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্ত দেশ বা দরিদ্র দেশগুলোকে এই তহবিল থেকে কি করতে হবে? বিভিন্ন ধরনের অবকাঠামো বা অর্থায়ন, বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হবে। এরপর কপ 28, এটা হয় হচ্ছে ইউএই তে, ইউনাইটেড আরব আমিরাতে 2023 সালে। এখানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো, এটুকু মনে রাখলে হবে। কপ 29 হচ্ছে বাকুতে, আজারবাইজানের বাকু। এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে আরো বদ্ধপরিকর। এইগুলো আর কি কমন জিনিস 2024 সালে। আর 2030 সালে কপ 30, যেটা হচ্ছে এটা কোথায়? ব্রাজিলের বেলেমে, বেলেস না, বেলেম, বেলেম শহরে। এটা কিন্তু এই যে গত কাল না পরশুদিন শেষ হলো, তাই না? 2025 সালের 10 থেকে 21 নভেম্বর, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখেন টোয়েন্টি কপ 30 নিয়ে এখন আমাদের একটু জানা দরকার। জানা দরকার কিনা বলেন? প্রশ্ন আসলে কোথায় থেকে আসবে? কপ 30 থেকে।
তাহলে কপ 30টা আমরা জানি। কপ 30টা কোথায় হচ্ছে আমরা তো জানলাম, ব্রাজিলের বেলেম শহরে। ঠিক আছে। এখানে ওই যে কপ 29 বা কপ 28 এ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি একটা ব্যাপার ছিল। ঠিক আছে, যে প্রত্যেকটা দেশ এই যে কার্বন নির্গমন, এটা যে কার্বন হ্রাস করবে বা গ্রিন হাউস গ্যাস হ্রাস করবে, এটার জন্য একটা কন্ট্রিবিউশন প্ল্যান করে। ঠিক আছে, এই প্ল্যানটাকে বলা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, অর্থাৎ প্রত্যেক দেশ উল্লেখযোগ্য হারে এই যে গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন হ্রাস করবে। ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে এনডিসিএস বা এনডিসিএস। এটা পর্যালোচনার একটা সুযোগ হয়, পর্যালোচনা হয় হচ্ছে কপ 30-তে। বোঝা গেছে? তারপর আরো কিছু বিষয় ছিল, যেমন জলবায়ু অর্থায়নের মতো একটা বিষয় ছিল। এটা তো প্রতিবারই থাকে, যে দরিদ্র দেশগুলো কি কি করতে হবে, ধনী দেশগুলোর অর্থায়ন করতে হবে, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এটার জন্য সবচেয়ে বেশি দায়ী দায়ী হচ্ছে উন্নত দেশগুলো। বাট যেটা হয় যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ে বিভাজন তৈরি হয় এবার। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ে বিভাজন দেখা যায়। অর্থাৎ আগে যে কমিটমেন্ট গুলো ছিল, এই কমিটমেন্ট গুলো এখন আর থাকে না। অর্থাৎ সম্মেলনে মূল চুক্তিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হবে কি না, এটা নিয়ে যে সদস্য দেশগুলো, এগুলোর মধ্যে একটা গভীর বিভাজন তৈরি হয়। বুঝা গেছে? কিছু দেশ জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ করা এবং এর ব্যবহার কমানোর জন্য একটি বিস্তারিত রোডম্যাপ তৈরির পক্ষে অবস্থান নেয়, বাট কিছু দেশ আছে এটার বিপক্ষে। ক্লিয়ার? এরপর আরেকটা বিষয় ছিল, যেহেতু এটা আমাজন বনের আশেপাশে, ফলে এখানে আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। আমাজন বনের কাছাকাছি অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। অর্থাৎ এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে কপ 30টা হয়েছে, এটাতে আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান এবং অভিজ্ঞতা গুরুত্ব পায়। তারা তো একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে যায়, তারা তো আর অত বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে না, ফলে তাদের যে জ্ঞান এবং অভিজ্ঞতা, সেটা এই এই কপ 30তে প্রতিফলিত হয়। বোঝা গেছে? এরপর আর একটা বিষয় ছিল হচ্ছে আমাজন বন রক্ষা। পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত কি আমাজন বন। তো ব্রাজিলে এই কপ 30-র অন্যতম একটা লক্ষ্য ছিল যে আমাজন বনকে রক্ষা করা এবং এর বাসিন্দাদের, আমাজন বনে যে এই যে আদিবাসী জনগোষ্ঠী বা আহ, যে জনগোষ্ঠীরা কি প্রকৃতির উপর নির্ভরশীল, তারা বসবাস করছে, তাদের একটা অর্থনৈতিক সুযোগ তৈরির কৌশল পুরো বিশ্বকে একটা দেখানো। এটাই ছিল একটা মানে এই কপ সম্মেলনের অন্যতম বড় এজেন্ডা। এবং এইটার আসলে ফলাফল কি, এই কপ 30-র ফলাফলটা হচ্ছে এই যে জীবাশ্ম জ্বালানি নিয়ে ব্যবহারের বিভাজন তৈরি ছিল, এটা আসলে ফলাফল। এটা আর কি ব্যর্থ একটা মানে কপ সম্মেলন বলা যায়। বোঝা গেছে? জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে ঐকমত্যে পৌঁছাইতে পারেনি। ঠিক আছে, ঐকমত্যে না পৌঁছানো, এটা কি একটা ব্যর্থতা না? এই ব্যর্থতা নিয়ে এবার হচ্ছে কপ সম্মেলন শেষ হয়। পরবর্তী কপ সম্মেলন কোথায় হবে বলেন? আর পরবর্তী কপ সম্মেলনের সকল নেতৃত্ব দিবে কে? আচ্ছা, এইবার এই কপ সম্মেলন নিয়ে আহ
আচ্ছা, পরবর্তী কপ সম্মেলনটাই মনে হয় আমার মনে হয় একটু ইম্পর্টেন্ট। COP29 কোথায় ছিল? আজারবাইজানের বাকুতে, তাই না? তার মানে 2026-এ COP31, এটা হবে কোথায়? তুরস্কের আন্টালিয়া শহর, আনাতোলিয়া শহর, তাই না? আনাতোলিয়া শহর না? হ্যাঁ। ওকে, বাট আলোচনার নেতৃত্ব দিবে কে এটার? এখানে একটু পেঁচ আছে। আলোচনার নেতৃত্ব দিবে হচ্ছে অন্য একটি দেশ, অস্ট্রেলিয়া। কারণ কি, এই দুইটা দেশে কি ছিল, COP31 আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করছিল। দীর্ঘ আলোচনার পর অস্ট্রেলিয়া তুরস্কের পক্ষে সরে দাঁড়াতে রাজি হয়, বা শর্ত দেয় যে আলোচনার নেতৃত্ব দিবে অস্ট্রেলিয়া। বুঝা গেছে? এরপর দেখেন, পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ রয়েছে, এগুলো একটু দ্রুত আমরা শেষ করে দেই। আপনাদের একটু মনে রাখার একটা টেকনিকও বলবো এখান থেকে আমি, যে সহজে কিভাবে মনে রাখা যায়। হুম, দেখেন, প্রথমটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল আপনারা মনে রাখবেন এইভাবে, OM দিয়ে। ঠিক আছে, ওতে হচ্ছে ওজোন লেয়ার বা ওজোন স্তর। তাহলে মন্ট্রিল প্রোটোকলটা হচ্ছে স্বাক্ষরিত হলো 1967 সালে। এই দুটা ডেট মনে রাখতে হবে, তারিখ মনে না রাখলেও হবে, সালগুলো মনে রাখবেন। 1967 সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়, কার্যকর হয়েছে 1989 সালে। স্বাক্ষর স্থান ছিল কানাডার মন্ট্রিলে। স্বাক্ষরকারী দেশ মনে না রাখলেও হবে কতটি। বাংলাদেশ অনুমোদন করে হচ্ছে 90 সালে, সাল মনে রাখলেই হবে। উম এটা 6 বার সংশোধন করা হয় মন্ট্রিল প্রোটোকলটা, সর্বশেষ 2006 সালে কিগালি, রুয়ান্ডার রাজধানী কিগালিতে এটা সংশোধন করা হয়, যেটাকে বলা হয় কিগালি সংশোধন। এবং OM দিয়ে বুঝাইছিলাম না, যে এম তে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, আর ওতে হচ্ছে কি, ওজোন লেয়ার। সো ওজোন লেয়ার ধ্বংসকারী, ওজোন স্তর রক্ষার জন্য এই প্রোটোকলটা, অর্থাৎ ওজোন লেয়ার ধ্বংসকারী যে উপাদানগুলো রয়েছে সেগুলো হ্রাস করা, নির্গমন হ্রাস করা, বা ওজোন স্তর রক্ষা করা বিষয়ক একটা প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। বোঝা গেছে? এই যে দেখেন কার্যাবলী: বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে স্তরে অবস্থিত ওজোন স্তরকে রক্ষা করা এবং বিশ্বব্যাপী ওজোন স্তর ধ্বংসকারী যে CFC গ্যাস, এটাকে বর্জন করা, এটাই মূলত এটার কাজ। তাহলে এটা মনে রাখবেন কি, কি দিয়ে? OM। এরপর দেখেন কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা প্রোটোকল, এটা 2000 সালে স্বাক্ষরিত হয়, কার্যকর হয় 2003 সালে। সদস্য দেশ না পড়লেও হবে, বিষয়টা পড়বেন মাস্ট, বিষয়টা মাস্ট পড়তে হবে। সেটা কি? এটা ছিল জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। ঠিক আছে, এবং এটার কার্যাবলী কি, আধুনিক জৈব প্রযুক্তির ফলে যে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি, সেটা থেকে জীববৈচিত্র্য রক্ষা করা। আধুনিক যে বায়োটেকনোলজিক্যাল যে ইনোভেশন গুলো রয়েছে না, এর মাধ্যমে কি ক্লোন, বিভিন্ন ধরনের কি জিন ক্লোনিং, এগুলোর ফলে যে ঝুঁকি তৈরি হয়েছে জীববৈচিত্র্য, সেগুলো থেকে জীববৈচিত্র্যকে রক্ষা করা। এটাও কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয়, 2000 সালে স্বাক্ষরিত হয়, এবং বাংলাদেশ অনুমোদন করে 2004 সালে। এটুকু একটু মনে রাখলে হবে। এরপর আসেন হচ্ছে, আর একটা আছে নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকল হচ্ছে জাপানের নাগোয়াতে 2010 সালে স্বাক্ষরিত হয়, কার্যকর 2014 সালে। উদ্দেশ্য হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ করা, মাস্ট, এটা পড়তে হবে। নাগোয়া প্রোটোকলের কাজ হচ্ছে বন্য প্রাণী সা- সংরক্ষণ করা। এরপর হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলটা আমি এইভাবে মনে রাখতাম, গ্রিক। ঠিক আছে, গ্রিতে হচ্ছে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, GHG। আর কতে হচ্ছে কিয়োটো প্রোটোকল। তাহলে আমি মনে রাখতাম কিভাবে, গ্রিক। ঠিক আছে, এটা 97 সালে স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় 2005 সালে। স্বাক্ষরস্থান জাপানের কিয়োটোতে। এটা ত্যাগকারী দেশ ছিল USA এবং কানাডা, যদিও কি যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে 2001 সালে। অন্তর্ভুক্ত ছিল 1998 সালে, এবং কানাডা কি 2012 সালে।
তো এইটার মেয়াদ, প্রাথমিক মেয়াদ রাখা হয়েছিল 12 সাল পর্যন্ত, 97 থেকে 12। পরবর্তীতে পর্যন্ত 15 বছর এটার মেয়াদ ছিল। বাংলাদেশ অনুমোদন করে 2001 সালে। এটার কাজ কি মাস্ট এটা জানতে হবে, সেটা হলো ভূমণ্ডলের তাপ বৃদ্ধি করে কারা বলেন তো? গ্রিন হাউস গ্যাস না? এই যে গ্রিন হাউস গ্যাস এবং আবহাওয়া মণ্ডলের পরিবর্তন রোধ সংক্রান্ত প্রোটোকল। তার মানে ভূমণ্ডলের তাপ বৃদ্ধি করে যে উপাদানগুলো গ্রিন হাউস গ্যাস, সেগুলোর পরিবর্তন রোধ করা বা সেগুলোকে হ্রাস করা। তাহলে কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ে কাজ করে। বোঝা গেছে? ক্লিয়ার কিনা? তাহলে যদি কখনো আসে যে কিয়োটো প্রোটোকল কি নিয়ে কাজ করে, তাহলে এক কথায় গ্রিন হাউস গ্যাস নিয়ে। এই দেখেন কিয়োটো প্রোটোকল নিয়ে আরো অনেক তথ্য আছে, এগুলো একটু দেখবেন। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? ও আরেকটা তার উপরে, এই যে দোহা সংশোধনী কত সালে হয় এটা একটু দেখবেন, 2012 সালে। এর মানে এই দোহা সংশোধনীর মাধ্যমে কিয়োটো প্রোটোকলটার মেয়াদ 2020 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। আর গ্রিন হাউস গ্যাস নিঃসরণের উপর ভিত্তি করে দেশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানেক্স 1, যে শিল্পোন্নত 42টি দেশ রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন, যারা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে তাদের বলে অ্যানেক্স 1। অ্যানেক্স 2 হচ্ছে উন্নয়নশীল 24টা দেশ, যারা কিনা ওই যে ওদের চেয়ে একটু কম কার্বন নিঃসরণ করে। ঠিক আছে? এবং নন অ্যানেক্স দেশ বা যে দেশগুলো আসলে কার্বন নিঃসরণ করে না বললেই চলে, যেমন আমাদের দেশ। আমাদের দেশ কি কোন কোন ক্যাটাগরিতে পড়বে বলেন তো? আমাদের দেশ কি অ্যানেক্স 1, অ্যানেক্স 2 নাকি নন অ্যানেক্স? 3 নম্বরটা, নন অ্যানেক্স। আমাদের দেশ আসলে এত বেশি কার্বন নিঃসরণ করে না, কারণ আমাদের দেশে তো ইন্ডাস্ট্রি এত বেশি ডেভেলপ না। সো কার্বন ট্রেডের ধারণাটা কিয়োটো প্রোটোকলে আসে। কার্বন ট্রেডটা আসলে কি? কার্বন ট্রেড সম্পর্কে ধারণা আছে? অর্থাৎ যেসব দেশের তুলনামূলক বেশি বনভূমি রয়েছে সেই সব দেশের কার্বন ফুটপ্রিন্ট কম, অর্থাৎ সেই সব দেশ কার্বন নির্গমন কম করে। ফলে তাদের ওভারঅল একটা ক্রেডিট থাকে। এই ক্রেডিটটা তারা যে সকল দেশ বেশি কার্বন ইমিশন করে তাদের কাছে বিক্রি করতে পারে। বোঝা গেছে? যেমন ধরেন আহ আহ যেমন ভুটান। ভুটানের হচ্ছে ধরেন 100 একক কার্বন নির্গমনের লাইসেন্স আছে। ঠিক আছে? বাট চায়নার আছে ধরেন 1000। এখন চায়না 1000 ক্রস করে আরো ধরেন 50 দরকার, তার কার্বন ইমিশন করা একক আরো 50 একক দরকার। তখন সে ভুটানের যে ওই 100 একক রয়েছে সেটা ভুটানের কাছ থেকে কিনতে পারবে। বিনিময়ে কি করতে হবে? ভুটানকে ওই 100 এককের জন্য টাকা দিতে হবে। এটাই মূলত কার্বন ট্রেড। বোঝা গেছে? কারণ ভুটান তো কার্বন ইমিশন করছে না। ফলে অন্য কোনো দেশ যদি বেশি কার্বন ইমিশন করতে চায়, তখন এই যে যে দেশগুলো কম কার্বন ইমিশন করে তাদেরকে অর্থ দিতে হবে। এটা আসলে কার্বন ট্রেডিং। এরপর দেখেন রামসার কনভেনশন বলতে একটা কথা আছে। রামসার কনভেনশনটা হলো মূলত 1971 সালে স্বাক্ষরিত, কার্যকর 1975 সালে। এরপর এটা স্বাক্ষরের স্থান হচ্ছে ইরানের রামসারে। এটার স্বাক্ষরকৃত দেশ দরকার নাই। এটার মূলত বিষয় হচ্ছে জলাশয় এবং জলাভূমি, ওয়েটল্যান্ড যেগুলো রয়েছে। আচ্ছা, ইংরেজিতে যদি বলি ওয়েটল্যান্ড, এইগুলো জলাভূমি সংরক্ষণ করা। যেমন বাংলাদেশের উল্লেখযোগ্য 2টা জলাভূমি, একটা হচ্ছে সুন্দরবন। এখানে কিন্তু সুন্দরবনের ভিতরে যে আহ, জলীয় জায়গাটুকু, জলাভূমি যেগুলো নদী নালা সেগুলো, এটা কিন্তু সুন্দরবন বনটাকে না। সুন্দরবনের ভিতরে যে জলাভূমি জলাশয় রয়েছে সেগুলো, এবং টাঙ্গুয়ার হাওর, এই দুইটাকে সংরক্ষণ করার জন্য বলেছে। এই জন্য এই দুটাকে রামসার সাইট বলা হয়। বিশ্বে হচ্ছে 2439টি রামসার সাইট রয়েছে। এরপর ভিয়েনা কনভেনশন, এটা মনে রাখবেন ওভির মাধ্যমে। ভিয়েনা কনভেনশন হচ্ছে ওজোন লেয়ারের সংরক্ষণের জন্য, ওজোন লেয়ার, ওজোন লেয়ারের সুরক্ষার জন্য। ঠিক আছে?
আচ্ছা, একটা মিনিট, আমার একটু ফোন আসছে, 30 সেকেন্ড। সরি, আমার অফিস থেকে আবার একটা ফোন আসছিল, এক্সট্রিমলি সরি। হুম। আচ্ছা, আমরা বলছিলাম কি ভিয়েনা কনভেনশন, তাই না? ভিয়েনা কনভেনশন বলেছি কি ওভি। ওভি, ওতে হচ্ছে ওজোন লেয়ার, ভি তে হচ্ছে ভিয়েনা কনভেনশন, আমি এইভাবে মনে রাখতাম। ভিয়েনা কনভেনশনটা গৃহীত হয় 1985 সালে, কার্যকর হয়েছে 1988 সালে। এটা ছিল অস্ট্রিয়ার ভিয়েনাতে। এবং বাংলাদেশ অনুমোদন করে 1990 সালে, এবং এটাও কি ওজোন স্তর সুরক্ষা এবং সংরক্ষণের জন্য এই কনভেনশনটা কাজ করে। এরপর আসলে হচ্ছে বাসেল কনভেনশন, বাসেলে আর এটা হচ্ছে কাজও করে হচ্ছে বিপজ্জনক বজ্র, এটা নিয়ে, ঠিক আছে? যে বিপজ্জনক বজ্রের পরিমাণ এবং বিষাক্ততা হ্রাস করা, বর্জ্য সমুদ্র নিক্ষেপের প্রবণতা নিয়ন্ত্রণ, এইগুলো নিয়ে হচ্ছে বাসেল কনভেনশন। বাসেল হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর, এখানে এই চুক্তিটা কনভেনশনটা স্বাক্ষরিত হয় 1989 সালে এবং কার্যকর হয় 1992 সালে। পুরা নামটা মনে রাখলে হবে না, না রাখলেও হয়। বাসাল কনভেনশন অন দ্য কন্ট্রোল অফ দ্য ট্রান্সবাউন্ডারি মুভমেন্টস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল। অর্থাৎ এই যে আমরা যে বিপজ্জনক যে বজ্রগুলো, এগুলোর কোনো বাউন্ডারি আছে বলেন? বাউন্ডারি কিন্তু নাই। এক দেশের বর্জ্য আরেক দেশে চলে যায় না, ফলে ট্রান্সবাউন্ডারি বলা হয় আর কি। এটার কথা বলা হয়েছে, এবং বাংলাদেশ অনুমোদন করা হচ্ছে 1993 সালে। এরপর আসেন হচ্ছেন সিবিডি নামে একটা কনভেনশন আছে। এগুলো হচ্ছে গৃহীত কার্যকরের তারিখটা দেখবেন, পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটার উদ্যোগটা মূলত দেখলেই হবে যে 2002 সালে কার্টাগেনা প্রোটোকল এবং 10 সালে নাগোয়া প্রোটোকলে স্বাক্ষরিত হয় এটার উদ্যোগে। COP15, এগুলো একটু দেখবেন, এটা এত ইম্পর্টেন্ট না। সিবিটি, ঠিক আছে? এগুলো একটু দেখলে হবে। এরপর পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিবস আছে, এই দিবসগুলো একটু দেখবেন।
তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলো একটু হাইলাইট করা আছে, যেমন বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব বন্যপ্রাণী দিবস, আন্তর্জাতিক বন দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব আবহাওয়া দিবস, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, পরিবেশ দিবস তো মাস্ট, বাঘ দিবস, হ্যাঁ, মনে রাখতে পারেন। এইটা খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। তো এই দিবসগুলো সবগুলো মনে থাকবে না, তারপরে চেষ্টা করবেন পরীক্ষা যে সময় তার আগের যে 2-3 মাস আগে সেই দিবসগুলো একটু মনে রাখবেন। ধরেন আপনাদের প্রিলি কবে নাগাদ হতে পারে বলেন তো, একটা এস্টিমেটেড দেন তো। আইডিয়া একটা চ্যাট বক্সে লিখেন। কোন মাসে আসলে? ফেব্রুয়ারিতে, তাই না? তাহলে ফেব্রুয়ারির আগে কোন কোন দিবস আছে ওইগুলো, এই যে বছরের শেষের দিকের দিবসগুলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে। 13ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। আর এপ্রিল হইলে যে এইগুলো, এগুলো একটু দেখেন, বিশ্ব আন্তর্জাতিক বন দিবস, বিশ্ব পানি দিবস, এগুলো। তো এই ছিল মোটামুটি আজকের লেকচার। এরপর একটা পোল কোশ্চেন আছে আপনাদের জন্য। পোল কোশ্চেনটা একটু দেখেন, যে COP31 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। এটা তো সবারই পারা উচিত, সবাই পারবেন আই হোপ। এটা পোল কোশ্চেন ক্রিয়েট না হলে আপনার চ্যাট বক্সেই বলতে পারেন কোথায় হবে। সময় 20 সেকেন্ড। কপ সম্মেলন, COP31 অনুষ্ঠিত হবে আসলে তুর্কিতে, বাট এটার নেতৃত্ব দিবেন হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এটা আমি শেষ করে দিলাম পোল কোশ্চেনটা। অনুষ্ঠিত হবে হচ্ছে তুর্কি, বা অস্ট্রেলিয়া কি দিবে? নেতৃত্ব দিবে। এরপর দেখেন আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করবো এখন। প্রথম আসেন, কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলের সূত্র কি বলেছিলাম বলেন তো? গ্রিক। গ্রিতে কি আছে? গ্রিন হাউস গ্যাস। সো কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু হচ্ছে গ্রিন হাউস গ্যাস না নির্গমন হ্রাস করা। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। ক্লাইমেট ভালনারেবল বা সিভিএফ কবে প্রতিষ্ঠিত হয়? 2009 সালে। এটার প্রতিষ্ঠাতা দেশ কে ছিল বলেন তো? মালদ্বীপস। COP28 সম্মেলনটা কি সম্পর্কিত? এটা মূলত জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা সম্মেলন ছিল। আহ আচ্ছা, সরি সরি, জ্বালানি নিরাপত্তা কেন বলতেছে, এটা আসলে জলবায়ু পরিবর্তন নিয়ে সম্মেলন। বলে জ্বালানি নিরাপত্তা। আচ্ছা, জৈব নিরাপত্তা বিষয়ক বা বায়োসেফটি টু কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, জৈব নিরাপত্তার জন্য কি ছিল? কার্টাগেনা প্রোটোকল। এরপর ফ্রাইডে ফর ফিউচার, এটার আন্দোলন কার বলেন তো? গ্রেটা থুনবার্গ। ওরা হচ্ছে পরিবেশবাদী আন্দোলন গ্রুপ। তারপর বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত করে? বিদ্যুৎ ও তাপ উৎপাদন। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? বর্তমানে আসলে সিএফসি টা বৃদ্ধি পাচ্ছে না, কারণ কি? এটার অল্টারনেটিভ অল্টারনেটিভ তৈরি হয়েছে, ফলে এটার বৃদ্ধি পাচ্ছে না। বাট কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? এরপর বিগত COP26 কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা তো স্কটল্যান্ডের গ্লাসগোতে, কোভিড এর পর যেটা হয় আর কি। তারপর কখন কোথায় আইইউসিএন গঠিত হয়? আইইউসিএন আসলে ফ্রান্সে গঠিত হয়, আমি বলেছিলাম না? বাট এটা সদর দপ্তর কোথায় বলেন তো? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। বাট এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে ফ্রান্সে। তারপর ইউএনএফসিসিসি, যেটা ইউএন, এটা কি কাজ করে? গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন করে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি, দা কিয়োটো প্রোটোকল, জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1997 সালে। কার্টাগেনা প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 2000 সালে। এই জন্য আমি বলেছিলাম স্বাক্ষর এবং কার্যকরের সালগুলো অবশ্যই মনে রাখতে হবে। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ সিভিএফ এর সভাপতি ছিল?
বাংলাদেশের আগে ছিল মার্শাল আইল্যান্ড, আর বাংলাদেশের পর হচ্ছে ঘানা। তো এই ছিল আজকের মোটামুটি লেকচার। আমি যেটা বললাম, একটা মনে রাখতে বলেছিলাম ওএম, একটা হচ্ছে ওভি, আর একটা কি গ্রিক। তারপর বাসেল হচ্ছে বজ্র, বর্জ্য। ঠিক আছে। তারপর আর একটা কি ছিল, কার্টাগেনা। কার কার্টাগেনা কি? এই চুক্তিগুলো একটু সংক্ষেপে মনে রাখলে এখান থেকে প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে। সো আজকে এটাই ছিল ক্লাস। আশা করি আহ, সবার বোধগম্য ছিল। আমরা শেষ করি আজকে, অনেক সময় হয়ে গেছে। নেক্সট কোনো ক্লাস আবার দেখা হবে। ইব্রাহিম ভাই, হ্যাঁ শেষ করি তাহলে।